আমার প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে দ্বাদশে এই মুহূর্তে রাহু বসে আছেন, রবি আছেন, মঙ্গল আছেন, বুধ আছেন। তো এক্ষেত্রে অনেকগুলো যোগের জায়গা কিন্তু তৈরি হচ্ছে, হ্যাঁ তাই না? হ্যাঁ এবং সেটি দ্বাদশে তৈরি হচ্ছে রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে। মার্চ মাসে ওনাদের জীবনকে এই যে এতগুলি গ্রহ দ্বাদশে বসে আছেন ঠিক কতখানি প্রভাবিত করছেন, কি কি ফল দিচ্ছেন, শুভ নাকি অশুভ নাকি মাঝারি, প্লিজ সেটা তুমি ওনাদের সামনে রাখো। ধৈর্য ধরে একটু শুনতে হবে ভাই। অবশ্যই। হ্যাঁ, বুঝলে ব্যাপারটা? বুঝলাম। আচ্ছা, বাড়িতে কিছু যানবাহন ক্রয় হতে পারে, বাড়ি তৈরি হতে পারে, গৃহ মানে হয়তো নির্মিত গৃহ ক্রয় হতে পারে, এগুলো ঘটতে পারে। এগুলো ফ্ল্যাট তো ফ্ল্যাট কিনছে হ্যাঁ, বা বানানো বাড়ি আপনি বানানো কিনতে পারছেন। বাড়ি। বেশ, আমি লাস্ট প্রশ্নে যাচ্ছি। ষষ্ঠ ঘরে কেতু বসে আছে। 1 মিনিটের মধ্যে আমাকে জিনিসটা সমাপ্ত করো যে এই ষষ্ঠের কেতু এখন ওনার জন্য কতখানি আশীর্বাদ নিয়ে আসছে নাকি সাবধানের সংকেত বাণী ওনাকে শোনাবে। ষষ্ঠে কেতু ভালো ফল দেন। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শুভকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোডে আমরা কথা বলবো 2026 সালের মার্চ মাসের মাসিক রাশিফল নিয়ে। 9টি গ্রহ এই গোচরকালীন যে সময় অর্থাৎ এই মাসে কোন গ্রহ আপনার জন্য কি কি ফল নিয়ে এসেছে এই নিয়ে আমাদের কথা হবে। কোনো কোনো ফল আপনার জন্য ভালো, কোনো কোনো ফল আপনার জন্য খারাপ, আবার কোনো কোনো ফল আপনার জন্য মাঝারি মানের। আপনার জন্মছকে গ্রহগত যে অবস্থান এবং আজকের এই গোচরকালীন আলোচনায় বোর্ডে যে গ্রহগত অবস্থান, এই দুটো অবস্থান যদি এক হয়ে যায়, মানে ধরুন সবকটা তো এক হবে না, কোনোটা হয়তো এক হয়ে গেল, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি 100% ফলাফল পাবেন বা আশা করতে পারেন, সম্ভাবনা আছে। কিন্তু যদি কোথাও ফলাফলের জায়গাটায় বিপরীত দিকে চলে যাচ্ছে, মানে মিল পাচ্ছেন না আপনি আপনার সাথে, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে গোচরকালীন জায়গা থেকে গ্রহের যে অবস্থান এবং আপনার জন্মছকে গ্রহের যে অবস্থান মিল হয়নি। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি মিল পাবেন, ইত্যাদি ইত্যাদি। সেই সব প্যারামিটার গোবিন্দবাবু রাখবেন। আমরা যোগের যে ভিডিও বানাই, অঙ্গারক যোগ, ভৌম যোগ, শ্রাপিত যোগ, ওটি হচ্ছে সারা জীবনের জন্য। আপনার জন্মছকে ওই যে গ্রহ, ধরুন গুরুচণ্ডাল নিয়ে আমরা কথা বলছিলাম, বৃহস্পতি এবং রাহু একত্রে কোথাও একটা বসে আছে, তাহলে গুরুচণ্ডাল দোষ তৈরি হলো বা যোগ তৈরি হলো, এটি আপনার জীবনে সারা জীবন কিন্তু আপনাকে ফলাফল দেবে। আর এই গোচরের আলোচনা, 9টি গ্রহের আলোচনা, শুভ এবং অশুভ কোনটা আপনার পক্ষে, চলুন আমরা আলোচনায় যাই। গোবিন্দদা, আজকের এই এপিসোডের একেবারে শুরুতে আমি তোমার কাছে প্রশ্ন করব, মীন রাশি এবং মীন লগ্নের যারা জাতক জাতিকা আজকের এই আলোচনাটাকে, মানে ধরুন রাশির জায়গা থেকে কতটা তারা গুরুত্ব দেবেন, আর লগ্ন যাদের মীন তারা কতখানি গুরুত্ব দিয়ে আজকের এই আলোচনাটা দেখবেন। আচ্ছা, প্রথমেই বলি, গুরুত্ব যদি আলোচনা করতে হয়, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে লগ্ন থেকে 70%, লগ্ন থেকে, বেশ। রাশি থেকে ধরতে হবে সবসময় 30%। কারণ রাশি থেকে আমরা সবসময় গোচরটা আলোচনা করি, লগ্নকুণ্ডলিতে বিচার করা হয়, অবশ্যই করা হয়, কিন্তু সেটা 30% গুরুত্ব দেওয়া হয়, 70% লগ্ন থেকেই গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। কেবলমাত্র 50 ঊর্ধ্ব ব্যক্তি, তাদের ক্ষেত্রে রাশির দিকে একটা আলাদা দৃষ্টিভঙ্গি আমাদের দিতে হয়। সেটা ইতিপূর্বের এপিসোডেও আমি বারবার বলে গেছি যে 50 অতিক্রম করতে করতে যখন 60-এ পৌঁছে যায় তখন কিন্তু
মনের অধিকারে শরীর চলে, মনের অধীনে শরীর চলে, শরীরের অধীনে আর মন চলতে পারে না, শক্তি সামর্থ্যটা হারাতে থাকে। সুতরাং 70% লগ্ন থেকে বিচার করতে হবে, আর রাশি থেকে 30% বিচার করা কর্তব্য। আমি একটু ডিপে যাব, হ্যাঁ, না আলোচনা সামনের দিকে এগোবো? না না, একটু ডিপে যাব, একদম ডিপে যাওয়া দরকার আছে। ঘটনা হচ্ছে যে এই যে 9টা গ্রহ, হ্যাঁ, প্রত্যেকে তো আমরা প্রাপ্ত করেছি। তুমিও 9টা গ্রহ পেয়েছো, আমি পেয়েছি, উনিও পেয়েছেন। এইবার এর যদি বলের জায়গা দেখা যায়, ধরো মীন লগ্ন কারোর এই মুহূর্তে তিনি দেখছেন, বা মীন রাশির তিনি, কিন্তু তার সেক্ষেত্রে তিনি দেখছেন যে তার বলটা অন্য কোনো একটি গ্রহ পেয়েছে, তাহলে সেই নিরিখে কি ফলাফল বদলায়? শুধু ওপর ওপর একটু একদম বলে দিই। প্রথম কথা হচ্ছে কি জানো, হ্যাঁ। একটা কুণ্ডলিতে না আত্মকারক গ্রহটিকে আগে বিবেচনা করে বার করতে হয়। এই যে 9টা গ্রহ খেলছে, 9টা গ্রহের মধ্যে আত্মকারক গ্রহ কোনটা, সেটা একটা বিরাট বিচার্য, মানে তার ওপর একটা বিরাট ইয়ে থাকে, ফলাফল থাকে, জানো তো? ওকে। আচ্ছা, সেটা কিন্তু এই এপিসোডে বসে যে আত্মকারক গ্রহ কিভাবে নির্বাচন হয়, হ্যাঁ। ওটা কিন্তু বলা যায় না। না, আমি তার সূত্র হ্যাঁ, আছে, হ্যাঁ, মানে 9টা গ্রহের অবস্থান, তার ডিগ্রি, কোন নক্ষত্রে বসলো, কতটা বল নিয়ে বসলো, দিয়ে সেখান থেকে আত্মকারক গ্রহটাকে নির্বাচন করা হলো। হ্যাঁ। এবার তার একটা প্রভাব ওর ওপর বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করার প্রয়োজন হয়ে পড়ে। বেশ, তাহলে এক কথায় বলা যেতে পারে যে আত্মকারক গ্রহটি আপনার কোনটি সেটিও কিন্তু জানা দরকার আছে। অবশ্যই। কেবলমাত্র মীন লগ্ন বা মীন রাশির জাতক জাতিকা এবং এপিসোডে দেখে যে হ্যাঁ আমি আমার জীবনে 100% মিল পেয়েছি, অনেকে কমেন্টে লেখেন, আপনারা বিশ্বাস করুন আমি অবাক হই তাতে, যে 100% মিল হয় কি করে। ওটা কি জানো, হ্যাঁ, একদম আমি বলি, আমি নিজে একজন জ্যোতিষ, তাও বলে দিচ্ছি। হ্যাঁ, আমরা তো বিভিন্ন কুণ্ডলীগুলো ঘাঁটছি, বেশ, অহরহ চর্চায় আছি। হ্যাঁ, ওই রকম একটা দিশা করে যে এই একটা গোচর তো চলছে, এই গোচরের ভিত্তিতে একটা দিশা করে একটা ঢিল ছুঁড়ে দেওয়া হলো। হ্যাঁ, হ্যাঁ, এইরকম কম্বিনেশন মাথায় রেখে দেখা গেল সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমামটা লেগে যায়। কথাটা বুঝলে? মানে আজকের এই আলোচনা, তুমি যে এই যে ঢিল ছোড়ার কথা বলছো, মানে লেগে যায় যে কথাটা বলছো, হ্যাঁ। আমরা একটু ডিপার যাওয়ার চেষ্টা করব, কেননা অবশ্যই। মীন রাশি এবং মীন লগ্নে যারা জাতক জাতিকা, তারা একটু গভীর প্রজ্ঞা, তাদের ভালো লাগে, তাদেরকে আকর্ষণ করে। অবশ্যই, অবশ্যই, আমি প্রথম প্রশ্নে চলে যাই। একদম। আমার প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে দ্বাদশে এই মুহূর্তে রাহু বসে আছেন, রবি আছেন, মঙ্গল আছেন, বুধ আছেন। তো এক্ষেত্রে অনেকগুলো যোগের জায়গা কিন্তু তৈরি হচ্ছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ। এবং সেটি দ্বাদশে তৈরি হচ্ছে, রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে। মার্চ মাসে ওনাদের জীবনকে এই যে এতগুলি গ্রহ দ্বাদশে বসে আছেন, ঠিক কতখানি প্রভাবিত করছেন, কি কি ফল দিচ্ছেন, শুভ নাকি অশুভ নাকি মাঝারি, প্লিজ সেটা তুমি ওনাদের সামনে রাখো। ধৈর্য ধরে একটু শুনতে হবে ভাই। অবশ্যই। হ্যাঁ, কারণ 4টে গ্রহ, অনেকগুলো যোগ, এক একটা করে আমি ছুঁয়ে যাই আপাতত। অবশ্যই, অবশ্যই। রাহু দীর্ঘদিন বসে আছেন। দ্বাদশ স্থল হচ্ছে কি না, আমরা ব্যয়ের স্থল বলি, বিদেশ জায়গা এখান থেকে উপলব্ধি করি, জেলখানা, হাসপাতাল, এগুলোও আলোচনা করি, আধ্যাত্মিকতার দিকটাও বিবেচনা করি। তাহলে এতগুলো দিক, রাহু দীর্ঘদিন বসে আছেন। মজার জিনিসটা হচ্ছে কি জানো, রাহু স্বনক্ষত্রে আছেন, এবং এই জায়গা বায়ুতত্ত্বের ঘর, রাহু খুব এই জায়গায় এখন শক্তিশালী, বুঝলে? মঙ্গল এই জায়গায় রাহুর নক্ষত্রে, অর্থাৎ শতভিসা নক্ষত্রেই কিন্তু থাকছেন ম্যাক্সিমাম সময়টা। তাইলে রাহুর নক্ষত্রে যখন মঙ্গল পৌঁছালেন, মঙ্গল কোথাকার গ্রহ না, সেকেন্ড হাউস, 9th হাউস, সঞ্চয় ব্যাংক ব্যালেন্সের জায়গার, আর তোমার ভাগ্যস্থল, ধর্মস্থল, এই জায়গা থেকে দ্বাদশে গিয়ে উপস্থিত হয়ে তিনি পৌঁছালেন, অঙ্গারক যোগ সৃষ্টি করলেন। রাহু কিসের জন্য প্রস্তুত আছেন? তোমাকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য দ্বাদশে বসে আছেন অলরেডি, বিদেশি কোনো কোম্পানিতে কর্মদানের জন্য, বিদেশি কোনো যোগাযোগ তৈরি করার, এটা কিন্তু রাহু তার নিজের দায়িত্বে করেন। আচ্ছা, সেই জায়গায় মঙ্গল পৌঁছে গেল, তাইলে উনার এবারে দেখা যাচ্ছে উনার অঙ্গারক যোগ আছে কিনা, কথাটা প্রশ্ন। উনার যদি অঙ্গারক যোগ থাকে, উনাকে এই সময় কিন্তু অবশ্যই তাকে বাইরে নিয়ে যাবে বা বাইরের জগতের সাথে কানেক্ট করাবেই,
বোঝা গেল জিনিসটা। এবারে উনার অঙ্গারক যোগের অবস্থান কি আছে দেখতে হবে, কারণ এর যে উনার যে দ্বাদশে হয়ে যাবে তা তো নয়, আরও 11টা ঘর আছে না। Correct. এবারে উনার কোন ঘরে হয়েছে, এটা তো একটিভ হলো মাত্র, উনার কোন ঘরে হয়েছে, সেই জায়গার অঙ্গারক যোগের রাহু কোন নক্ষত্রে কত ডিগ্রিতে বসে আছে ওনার জন্মছক। ওনার জন্মছকে, মঙ্গল কোন নক্ষত্রে, মানে একই ঘরে বসে আছে, নক্ষত্র তো 3খানা, ঠিক। বুঝতে পেরেছো, কত ডিগ্রির মধ্যে আছে সেটা ভাবতে হবে। দিয়ে সেই কম্বিনেশন থেকে ঠিক করতে হবে বর্তমান যে দ্বাদশে আছে এ তার ক্ষয় করবে, জেলখানা নিয়ে যাবে, না হাসপাতাল নিয়ে যাবে, না কিছুটা ধর্মচর্চায় মনোনিবেশ করবে, না বিদেশি কোনো কোম্পানি বা কোনো সংস্থায় কাজ দেওয়ার জন্য বাড়ি থেকে দূরে নিয়ে যাবে। কতগুলো ভাবনা ভাবতে হচ্ছে একটা জায়গা থেকে, বুঝতে পেরেছো, রাহু মঙ্গলের থেকে। ঠিক। এবারে চলে আসো, রাহু আর রবি গ্রহণ যোগ হলো। এই রবিকে ষষ্ঠ স্থল থেকে গেছেন, হ্যাঁ, আচ্ছা, ষষ্ঠ থেকে গিয়ে দ্বাদশে বসলেন। আচ্ছা, এবারে দ্বাদশে কি তৈরি হলো, এখানে গ্রহণ যোগ তৈরি হলো ভাই, বুঝবে ব্যাপারটা। হ্যাঁ, এবারে দ্বাদশে গ্রহণ যোগ হয়ে গেলে, ধরো ষষ্ঠ থেকে গিয়ে ঢুকেছেন তো, আইনি লিটিগেশন আটকে গেল, কিছু একটা হওয়ার কথা ছিল আটকে গেল, কিছুদিনের জন্য পেন্ডিং করে দেবে ওটাকে। চিকিৎসা একটা স্মুথলি কারুর চলছে, চলতে চলতে কিছুদিনের জন্য এমন হলো ডাক্তারবাবু আসেননি, একটা হ্যালো ফোন এলো যে স্যার ডাক্তারবাবু কি এই সপ্তাহে আসছেন, প্রতি সপ্তাহে যান কি প্রতি মাসে যান, না এই সপ্তাহে বা এই মাসে ডাক্তারবাবু আসবেন না, চিকিৎসা পেন্ডিং হয়ে যেতে পারে। এর দুটি কারণ আছে, এখানে আবার রাহু আর বুধ মিলে একটা জড়ত্ব যোগ তৈরি হয়েছে, সেটাও আটকে দেওয়া বোঝায়, বুঝলে। এবারে এই জায়গায় আরও একটা জিনিস ঘটছে, যেটা আমরা বলেছিলাম ওই চমকে চুয়ান্নে বলেছিলাম না, আমি বলছি আমার কাছে কয়েকটা ফোন এসছে, তাও তুমিও ফলো করো, আমি আমার ভিউয়ার্সদের বলবো, দর্শকদের বলবো আপনারাও ফলো করুন। কিছু কিছু অ্যাক্সিডেন্ট ঘটে গেছে অলরেডি, ইভেন অকল্পনীয়, গাছ থেকে পড়ে মারা গেছে, আইনি জটিলতায় ফেঁসে গেছে, অনেক ঘটনা ঘটেছে, এগুলো আরও ঘটবে ক্রমান্বয়ে, কারণ এখানে তো মঙ্গল এসছে, মানে মঙ্গল তো 45 দিন অবস্থান করেন না, তাইলে 45 দিন এখানে তুমি আশা করতে পারো ঘটনাটা ঘটবে কমপক্ষে। তাইলে এই 45 দিন অঙ্গারক যোগ হচ্ছে, এখানে আবার মার্চের 15 তারিখ পর্যন্ত গ্রহণ যোগ হচ্ছে ভাই। তারপর বুধ আবার মার্গী হচ্ছেন, বক্রি হয়ে ফিরে এসছেন, হ্যাঁ বেরিয়ে গেছিলেন ফিরে এসছেন, দিয়ে এখন আবার জড়ত্ব যোগও তৈরি হয়ে গেছে ওই জায়গায়। তাইলে এই জায়গায় জড়ত্ব, এই জায়গায় অঙ্গারক, এই জায়গায় দেখা যাচ্ছে গ্রহণযোগ এখনও চলছে। রাহু মঙ্গলের তো বলেই দিলাম কম্বিনেশানটা, এইরকম একটা যোগ চলছে, মঙ্গল বুধের কম্বিনেশানটা ভালো নয়, অর্থাৎ দ্বাদশে ভালো যাবে না। আপনাদের বলছি আইনি জটিলতা থেকে সাবধান, চিকিৎসা ক্ষেত্র সেখান থেকে একটু সাবধান থাকতে হবে। আচ্ছা, কারণ এখানে কোনো শুভগ্রহ নেই, অনেকে ভাবছেন হ্যাঁ ভয় দেখাচ্ছে, না কোনো শুভগ্রহ থাকলে আমি বলতাম, শুভগ্রহ নেই, তবে একটি ভালো জায়গা আছে, সেটাও বলে দিচ্ছি, যে একটা বৃহস্পতির দৃষ্টি আছে, যেটা হ্যাঁ, শুভ কিছুটা, বুঝলে, বৃহস্পতির একটা দৃষ্টি আছে, নবম দৃষ্টি। আচ্ছা, রবি আর বুধের যে জায়গাটা, বুধাদিত্য হ্যাঁ, যোগ, যাদের কুণ্ডলিতে, এবারে আসি, খারাপটা শেষ করে দিলাম, এবারে ভালোর দিকটায় আসি। ভালোর দিক কেবলমাত্র বুধাদিত্য যোগ যাদের আছে, তারা যারা আধ্যাত্মিকতায় যুক্ত, তারা সেখান থেকে একটা সুফল পাবেন। এক, এই যে ষষ্ঠ থেকে যেহেতু রবি গিয়ে বুধাদিত্য যোগে আটকালো, যারা চিকিৎসা শাস্ত্র নিয়ে দূরবর্তী জায়গায় পঠন পাঠনের জন্য যেতে চাইছেন, করতে চাইছেন বা করছেন, তাদের ক্ষেত্রে একটা ভালো সময়কাল আসছে। যারা আইন সংক্রান্ত বিষয় নিয়ে দূরে, কাছে কিন্তু নয়, দূরে চর্চা করছেন, তাদের ক্ষেত্রে কিঞ্চিত সময়টা ভালো যাবে। আচ্ছা, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে অবশ্যই বুধাদিত্য যোগটি ভালো জায়গায় হতে হবে, কেন্দ্রে হতে হবে বা কোণে হতে হবে। কেন্দ্র বলতে 1, 4, 7, 10, কোণ তো আমরা জানি 5 নয়, এরই মধ্যে বুধাদিত্য যোগ হলে ভালো। তবে সবচেয়ে বেশি অ্যাক্টিভ বুধাদিত্য হয় যেটা, সেটা হচ্ছে কি বুধের ঘর আর রবির ঘরে,
বুধের ঘর আর রবির ঘরে। হ্যাঁ। মানে আপনার বুধের ঘর বলতে আপনার কাছে কন্যা আসছে আর মিথুন আসছে। 4 নম্বর আর 7 নম্বর কন্যার মিথুন ঘর, হ্যাঁ, হ্যাঁ, লগ্ন আর চক রবির যাদের হচ্ছে আছে। ষষ্ঠ। এই রবির জায়গা, হচ্ছে ষষ্ঠ, একমাত্রই ঘর রবির, হ্যাঁ, সেই জায়গাটা। সেই জায়গাটা সবচেয়ে বেশি বলবান বুধাদিত্য হয়। বেশ, ওই জায়গা, আমি এত সময় তোমাকে শুনছি, আমার শুনে যে জায়গাটা মানে দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, আমি আমার সামান্য বুদ্ধিতে দেখতে পাচ্ছি যে প্রবল একটা সিদ্ধান্তহীনতার জায়গায় কিন্তু ওনারা ভুগছেন এই মুহূর্তে। মানে একদম শাস্ত্রগত জায়গা থেকে যে ফল, তাকে যদি আমি একদম মানে গড়পড়তা আমাদের ডেলি লাইফে, হ্যাঁ, ব্যবহারিক জীবনে ডেলি লাইফে আমরা কি করব, আমাদের এখন যেটা চলছে সেটা হচ্ছে যে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগছি কোথাও। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা যারা, তাদের মধ্যে সিদ্ধান্তহীনতা চলছে, এবং সেই যে সিদ্ধান্তহীনতা এবং তার সাথে সাথে কিছু ভয় যোগ হচ্ছে। কি নিয়ে ভয় যোগ হচ্ছে? আমি কিন্তু ভবিষ্যৎকে কেন্দ্র করে, ভবিষ্যৎকে চিন্তা ভাবনা করে ভয় তৈরি হচ্ছে। যে যে কেরিয়ারে আছে, সে সেই কেরিয়ারে থাকা সত্ত্বেও কিন্তু তার মধ্যে ভয় কাজ করছে যে এই যে যে কেরিয়ারে আমি এখন কাজ করছি, যে প্রফেশনে আছি, এটা কোন দিকে মোড় নিচ্ছে, সেই চিন্তা ভাবনাটা কিন্তু আসছে। বাকি তুমি যে জায়গাগুলো বললে সেইগুলো তো ধরো যাদের মধ্যে হচ্ছে, কিন্তু আমি আমার একটু অন্য ভিউ পয়েন্টে মানে এই জায়গাগুলো আমি খুঁজে পাচ্ছি আর কি। এর কারণও অনেক আছে, অনেকগুলো কারণ আছে। হ্যাঁ। তো আরও বলছি একটু সাবধান, কারণ আপনার লগ্নস্থলে আরও কিছু ঘটনা ঘটতে যাচ্ছে, যেটা বরং এখানে একটা বুধাদিত্য যোগ ছিল, আমি অনেকটা ভালো বললাম। লগ্নে যেটা ঘটতে যাচ্ছে খুব একটা সুখকর কিছু ঘটতে যাচ্ছে না। না, সেটা দেখতে হবে বাকিদের শরীর অবস্থান কি আছে ওনার জন্মছকে। আমরা এতটা মানে একদম কঠোরভাবে বা শুরুতে বলেছি যে 100% মিলবেই ভাই, এটা কোথাও বলছি না যে আপনি ভয় পেয়ে একদম মুছলে পড়বেন, দরকারও নেই আপনার না না ভয় না, পাওয়ার। ভালোটাও আছে তো। ঠিক আছে। যেরকম দেখো ভাই, শুক্র কোথায়, ওখানে উচ্চ তুঙ্গি হবে, উচ্চ হবে লগ্নে, হ্যাঁ, এটা তো ভাবতে হবে। তাইলে এখানে কি হবে, শুক্র কোন জায়গা থেকে যাচ্ছেন, থার্ড হাউস থেকে। থার্ড হাউস থেকে যাচ্ছে। ভাইয়েদের সাথে সম্পর্কের একটা হ্যাঁ। ভালো জায়গা তৈরি হবে, ভাইরা অনুগত হবে এই সময়কালে। তোমার যোগাযোগ, বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ খুব ভাইটাল একটা জায়গা, কিন্তু আমি তুমি প্রশ্ন করনি তাও বলছি এই কারণে, একটা যোগাযোগ বাড়বে। কোথায় বাড়বে? তিনি অষ্টমেরও অধিপতি, লগ্নে যাচ্ছেন, বুঝলে ব্যাপারটা, বা রাশিতে যাচ্ছেন। আমি এবারে অষ্টম থেকেও কিছুটা দূরবর্তী জায়গাটাকে চিন্তা করতে হয় আমাদের, হ্যাঁ, কোম্পানির জায়গাগুলোকে ভাবতে হয় বিভিন্ন রকম। তাইলে কিছু একটা যোগাযোগ, কোনো কোম্পানি বিদেশি, আমরা যে বলে গেছিলাম বিদেশি, এদিকে রাহুর জায়গা যেখানে দ্বাদশটাও ইন্ডিকেট করছে, তাইলে সব মিলিয়ে একটু দূরবর্তী জায়গাগুলো ওনাকে একটা ভালো জায়গা দেবে। কিন্তু ঘটনাটা হচ্ছে 15 তারিখের পর রবি যখন ক্রস করে সেই মিনে চলে গেলেন, মার্চের 15 তারিখের পর। হ্যাঁ, মার্চ নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে কিন্তু কম্বিনেশনটা একটু ডিস্টার্ব করবে। হ্যাঁ, সেটা যারা মনে করছেন যে তাদের জন্মছক দেখিয়ে নেওয়া দরকার, তারা জন্মছক দেখিয়ে নেবেন। স্ক্রিনে ফোন নাম্বার আছে, আপনি হোয়াটসঅ্যাপে লিখবেন যে গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই, আপনাকে প্রসিডিওর পাঠাবো। বাড়িতে বসেই আপনি পুরো বিষয়টা হবে, কেননা আমাদের কোনো ফিজিক্যালি চেম্বার নেই। ফোনে গোবিন্দবাবুর সাথে আপনার কথা হবে। আপনি হোয়াটসঅ্যাপে আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, জন্মবার এগুলো দেবেন। তার ভিত্তিতেই আমরা কিন্তু আপনার প্রেডিকশান করব, এবং লিখিতভাবে প্রেডিকশান আপনি হোয়াটসঅ্যাপে পিডিএফ কপিতে পেয়ে যাবেন, যেভাবে মা নর্মদার বই আপনারা পান আর কি, পিডিএফ কপি। কেমন? বাদবাকি অনলাইনে ফিস দিয়ে দেবেন, সেইভাবে হয়ে যাবে। আচ্ছা, নেক্সট একটা বিষয়, লগ্নপতি তিনি নিজে এই মুহূর্তে চতুর্থ স্থানে বসে আছেন। তো একদিকে যেমন সিদ্ধান্তহীনতার কথা একটু আগে আমি বলছিলাম, আবার আরেকদিকে কিন্তু পরিবার কেন্দ্রিক যে চিন্তা ভাবনা, সেই জায়গাটা কোথাও এনাদের মধ্যে কি চলছে, বা আর কি কি চলছে? বৃহস্পতি ঠিক এই মুহূর্তে ওনাদের জন্য কতখানি শুভ ফল দিচ্ছে, আমি শুধু শুভগুলো শুনতে চাইছি আগে। এ মাসে শুভ অশুভ সব পাবেন, এর মধ্যে একটু বলে নিই। আচ্ছা। বর্তমান 11 তারিখ পর্যন্ত, 10 তারিখের রাত্রি পর্যন্ত বৃহস্পতি বক্রাবস্থায় আছেন, চতুর্থে। আচ্ছা, মানে পঞ্চমের ফল দিচ্ছে না, আগের ঘরের ফল দেবে, তৃতীয়ের ফল দিচ্ছে। যখন বক্রি হচ্ছে মানে তৃতীয়ের ফল দিচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে, তিনি 11 তারিখ যখন বক্র ত্যাগ করবেন,
মার্গী হয়ে গেলেন। মার্গী হওয়া মানে তাইলে বকরি, আমি আগের এপিসোডে বলেছি বকরি যাদের বৃহস্পতি তারা ভালো ফল পাচ্ছেন, ভালো ফল পাচ্ছেন, বারবার বলে গেছি ভাই। এবারে বলছি মার্গী যখন হচ্ছেন তখন কিন্তু ভালো ফল পেতে ওভারঅল যে এভারেজ যাদের বৃহস্পতি চতুর্থে, এবারে মার্গী যাদের বক্রি নেই তারা একটা ভালো ফল পেতে শুরু করেছেন। তবে এক্ষেত্রে বলবো যাদের বক্রিও আছে তারাও কিন্তু কিঞ্চিত ভালো ফল পাবেন, পাবেন না সেরকম নয়। বৃহস্পতি চতুর্থে মানে ভালো ফল দিচ্ছেন। লগ্নপতি চতুর্থ একদম সুখ পরিবার স্বাচ্ছন্দ্য, অনেক ভালো জায়গা এটা। গাড়ি বাড়ি যানবাহন সব কিছু এখান থেকে বিবেচনা করা হয়। কিন্তু কথাটি হচ্ছে কি না, এই যে চতুর্থের অধিপতি তিনি কিন্তু দ্বাদশে জড়ত্ব যোগে আটকে গেছেন, বুধাদিত্য যোগে আটকে গেছেন। কথাটা বুঝবে? বুধের কথা বলছো তো? হ্যাঁ, বুধের কথা বলছি। এবারে চতুর্থে যাদের বুধাদিত্য যোগ আছে তারা এই সুফলটা খুব ভালোভাবে পাচ্ছেন। যাদের এই বুধাদিত্য যোগ নেই, কেবলমাত্র জড়ত্ব যোগ আছে, তারা তাইলে আটকে যাবে কাজগুলো। পরিবারের কোনো উন্নয়ন, পরিবারের কোনো ইচ্ছা, পারিবারিক কোনো সমস্যাকে আমরা হয়তো একটা সমাধানের পথ খুঁজছি, সেটা পিছিয়ে যাবে। সুখ স্বাচ্ছন্দ্য যা যা আছে সেটা পিছিয়ে যাবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিকিৎসার ব্যাপারটা আটকে আটকে যাবে। কতগুলো জিনিস আছে। কিন্তু যাদের দেখলাম জড়ত্বও নেই আর এও নেই বা বুধাদিত্যও নেই, সেখানে দেখা যাবে বৃহস্পতি তার যে নিজস্ব ফল সেটুকু প্রয়োগ করতে পারবেন। এবারে দেখব যে বুধ বা উনার অন্যান্য যে গ্রহ কম্বিনেশন কি আছে ওটা তো বিবেচনা করতে না, আমি সেদিকে অত যাওয়ার দরকার নেই। ওনারা যোগাযোগ করবেন কি না সে ওনারাই বুঝবেন। আমি একটা জিনিস এখনও আরেকটু ডিটেলসে যাব, মিনিমাম 5-6 লাইনে এইটা এক পয়েন্ট, মানে 5টা পয়েন্টে তোমার কাছে জানবো। হ্যাঁ। একা বৃহস্পতিকে নিয়ে আমার গল্প। আচ্ছা, বুধাদিত্য উমুক তুমুক ইত্যাদি ইত্যাদি বাদ দাও, হ্যাঁ। কেন তেমনও মানুষ শুধু আছে বৃহস্পতি নিয়ে শুধু বৃহস্পতি ওনার চতুর্থে জন্মছকেও আছে। বাহ, ঠিক আছে, হ্যাঁ। এটা একটা প্রেডিকশন হয়ে যাবে। হ্যাঁ। যাদের জন্মছকে চতুর্থে বৃহস্পতি বসে আছে, বক্রি থাক মার্গী থাক যাই থাক, একা বৃহস্পতি এই মুহূর্তে ভালো কি কি 5টা ফল দিচ্ছে যেটা ওনাকে, ওনার শরীরকে পুষ্ট করবে। এবং শুরুতে যে বলের কথা আমি বলেছিলাম, 9টি গ্রহের মধ্যে অ্যাকচুয়ালি 7টি গ্রহ, তার মধ্যে বল দেখা যাচ্ছে যে ওনার জন্মছক অনুযায়ী বৃহস্পতিরও বেশি আছে। তাহলে কি কি ফল পাবেন? আচ্ছা, খুব ভালো জায়গায় দাঁড় করিয়েছো। বৃহস্পতি আগে কে দেখে নাও, বলতে হলে তো আমাকে বুঝিয়ে বলতে হবে। বৃহস্পতি লগ্নপতি এবং দশমপতি, চতুর্থে গেল, তাইলে কর্মস্থলে তিনি খুব আনন্দ লাভ করবেন। বোঝা গেছে? শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বেশ। আচ্ছা, মায়ের সাথে সম্পর্ক ভালো হবে, মাতৃ কিছু সম্পদ প্রাপ্তি ঘটবে, উনি পাচ্ছেন। হ্যাঁ, উনি পাচ্ছেন। মায়ের দ্বারা যানবাহন ক্রয় করে দেওয়া, উনাকে কিছু গিফট পাওয়া ঘটতে পারে। বা মা বললো যে তুই একটা গাড়ি নে, বা একটা বাড়ির জন্য গাড়ি নে। মায়ের দ্বারা হয়তো ছেলে আবদার করলো মা একটা গাড়ি নেবো, মা বললো দেখ আমার কাছে তো পয়সা নেই, আচ্ছা আমি এই পয়সাটুকু হেল্প করছি, হতে পারে। আচ্ছা, যারা পঠন পাঠন করছেন স্নাতক স্তর পর্যন্ত, তাদের পড়াশোনা খুব ভালো যাবে এই সময়কালে। বুঝলে ব্যাপারটা? বুঝলাম। আচ্ছা, বাড়িতে কিছু যানবাহন ক্রয় হতে পারে, বাড়ি তৈরি হতে পারে, গৃহ মানে হয়তো নির্মিত গৃহ ক্রয় হতে পারে, এগুলো ঘটতে পারে। এগুলো তো ফ্ল্যাট কিনছে বা বানানো বাড়ি আপনি কিনতে পারছেন। বেশ, আমি লাস্ট প্রশ্নে যাচ্ছি। ষষ্ঠ ঘরে কেতু বসে আছে। 1 মিনিটের মধ্যে আমাকে জিনিসটা সমাপ্ত করো যে এই ষষ্ঠের কেতু এখন ওনার জন্য কতখানি আশীর্বাদ নিয়ে আসছে, নাকি সাবধানের সংকেত বাণী ওনাকে শোনাবে? ষষ্ঠে কেতু ভালো ফল দেন। এবারে প্রশ্ন হচ্ছে 3টি নক্ষত্রের মধ্যে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে বসে গেছেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র, যেটা তার পছন্দের নক্ষত্র নয়, কেতুর নক্ষত্রের নয়, মানে কেতুর পছন্দের নক্ষত্র নয়। যার জন্য এই সময়কালে একটা দীর্ঘ শত্রুতা ওটা কিন্তু থাকবে এবং বৃদ্ধি পাবে এই জায়গায়। আচ্ছা, কোমরের নিম্নাংশ জনিত কিছু কিছু সমস্যা, পায়ের হিলের নিচের অংশ সেখানের কিছু সমস্যা, গোড়ালি জাতীয়, সাধারণত একদম যদি ডিপে যাই আরো বলা হয় পায়ের পাতা নির্দেশ করে, সেটা আমি যাচ্ছি না, তলাটা, হ্যাঁ, ওইগুলো দেখবে অনেকে পায়ে হাঁটতে গেলে এখন অসুবিধা হচ্ছে, ক্যাচ করে লাগছে বা কিছু একটা প্রবলেম, ফেটে গেছে ইত্যাদি ইত্যাদি। ওটা
ওটা চলছে, বিশেষ করে ওটা চলছে, এটা যেহেতু শুক্রের নক্ষত্রে আছে না, ওটা দেখবেন মেয়েদের মধ্যে বেশি হচ্ছে, মানে মহিলাদের এটা চলছে। তুমি একটা জিনিস একটু আমাকে আচ্ছা, হ্যাঁ, একটু কেতুর বলে কেতুর নিই। ব্যাপারে হ্যাঁ হ্যাঁ, চট মানে করে চলো। দীর্ঘমেয়াদী রোগ, দীর্ঘমেয়াদী শত্রুতা এগুলো থাকবে। তবে হ্যাঁ, কেতু অন্যান্য দিকটা যে অনেকগুলো ভালো ফল দান করেন, যেটা Please. আইনি ক্ষেত্রে ওনার যদি কেতু ভালো থাকে, দীর্ঘমেয়াদী হলেও আইন কিন্তু পক্ষে যাবে আইন পক্ষে যাচ্ছে ওনার, ওনার, দীর্ঘমেয়াদী, হ্যাঁ। কিন্তু আইনটা ধীরে ধীরে ওনার পক্ষে যাবে। ধীরে ধীরে পোক্ত হচ্ছে হ্যাঁ, ওনার দিকটা, ওনার উনি দিক। জয়ী হবে। হ্যাঁ, রোগটা যদি প্রপার কেতু তোমার একটু ভালো থাকে, দীর্ঘমেয়াদী রোগ, কিন্তু সে বিরাট কোনো থাবা বসাতে পারবে না হঠাৎ করে। হ্যাঁ, মানে দীর্ঘমেয়াদী অনেক রোগ আছে কি জানো, দীর্ঘমেয়াদী কিন্তু প্রকট ক্ষতিকারক। এর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ক্ষতিকারক হলেও ইনি কিন্তু কন্ট্রোল করে নিতে পারবেন, সেই এটা যোগটা আছে। আচ্ছা, এই যে শুক্র যে তুঙ্গি হচ্ছে, হ্যাঁ, শুক্র তুঙ্গির ব্যাপারটা নিয়ে ঠিক উনি সেক্ষেত্রে কিভাবে লাভবান হবেন বা উপকৃত হবেন? আচ্ছা আচ্ছা, খুব ভালো জায়গা। আগে বুঝে নিতে হবে শুক্র কি। কালপুরুষ চক্রের 9টি যে গ্রহ, ছায়া গ্রহ নিয়ে 9টি গ্রহ, শুক্র চরিত্রটা কি আগে সেটা বুঝে নি। আমি অনেকগুলোর মধ্যে একটিতে যাচ্ছি। এক লাইনে চরিত্র হ্যাঁ, বুঝিয়ে ফলে ধনের যাব। প্রাচুর্যতা প্রদান করেন। আচ্ছা, ধনের প্রাচুর্যতা বুঝতে পেরেছো কি জিনিস? হ্যাঁ হ্যাঁ, মানে টাকা পয়সা বৃদ্ধি হচ্ছে। বৃহস্পতি ধনদানকারী গ্রহ, হুম, এটা ঠিক আছে, মান সম্মান প্রজ্ঞা দেন, কিন্তু শুক্র দেন ধনের প্রাচুর্যতা। তোমার সংসার চালাবার জন্য 20,000 টাকা খরচ, ওটা কিন্তু বৃহস্পতি তোমাকে দিচ্ছে, তুমি করছো, ঠিক আছে, বৃহস্পতি ঠিকঠাক থাকলে। শুক্র যদি তোমার ঠিকঠাক থাকে না, তুমি 40,000 ইনকাম করবে, প্রাচুর্যতা বৃদ্ধি পাবে, ধনের বেশ। সম্পদ প্রাচুর্যতা বৃদ্ধি পাবে। এই সময় লগ্নে তুঙ্গি হচ্ছে, শরীর যতটা ফিট হওয়ার কথা আরো বেশি ভালো ফিট করবে, মানে শুক্র করাচ্ছে এটা, শুক্র করা। শুক্র যেটা দিতে চাইছে। কিন্তু এর মধ্যে গল্প আছে ভাই, সেটা তুমি যেতে চাইলে না বলে আমি না, গেলাম আমি না। যেতে চাইছি না, কেন জানো তো? কিন্তু তোমাকে বলতে হবে, না হলে ভুল মেসেজ যাবে। ওখানে একটা 20 যোগ লগ্নে তৈরি হচ্ছে মীন রাশির, হ্যাঁ, এটাকে রবি- বলে রাখো। না না, রবি যাচ্ছে, শনি আগে থেকে বসে আছে, 20 যোগ তৈরি হচ্ছে। এই 20 যোগের উপরে ডিটেলস যে আলোচনা, 20 যোগ নিয়ে চিরকালীনভাবে এপিসোড আপনাকে আমরা দেব। শনি এবং রবি 20 যোগ নাকি অমৃত যোগ, এই নিয়ে এপিসোড আমাদের আসছে। আচ্ছা, ওই এপিসোড কিন্তু কেবলমাত্র এই মার্চ মাসের জন্য নয়, সারা জীবনের জন্য। যাদের জন্মছকে শনি এবং রবি একত্রে যে কোনো ঘরে বসে আছেন, তাদের জন্য 20 যোগ, শুরু থেকে একদম কবর বা চিতায় যাওয়া পর্যন্ত। মানে কোথাও কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই যে কোথাও মানে চলতে চলতে কোথাও ওই 20 যোগের বাইরে আপনি বেরিয়ে গেলেন। হ্যাঁ, একটা দ্বিধাদ্বন্দ্বের জায়গা নয়, সেটা সমাধানের জায়গা। যদি 20 যোগের সমাধান আপনি অন্য কোনো জ্যোতিষীর দ্বারা ইতিপূর্বে আপনি যদি সমাধান করে নিয়ে থাকেন, তাহলে সেই 20 যোগের প্রভাব আপনার উপর কেমন প্রভাব ফেলছে বর্তমানে, সেটাও আমরা আলোচনা করব। এবং প্রতিকার প্রতিবিধান নেওয়ার পরেও একই মগজমারি জীবনে ফিরে এসছে, সেটা নিয়েও আলোচনা আমরা করব ওই এপিসোডে, পুরো সিরিজটাতে। কেননা 20 নাকি অমৃত, এই জায়গাটা আমরা ক্লিয়ার করব। আজকের এপিসোড আপাতত এইখানেই বিরাম দিই। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড আলাদা প্লেলিস্ট করা আছে। আপনি চ্যানেলে আজকে প্রথম দিন, তাই আপনাকে আমি অনুরোধ করব, বাকি সবাই শুনছেন তপভূমি নর্মদা, আপনিও শুনতে শুরু করুন। মা নর্মদার কৃপা আপনি পাবেন। আমার জীবন বদলেছেন উনি আমার মাম্মিজি। আপনার জীবন বদলাবে, ডেফিনেটলি বদলাবে। চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।